আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী এবং আনবিটেবল বিমান বাহিনী বলা যায় ইসরায়েল বিমান বাহিনীকে নিয়ে। ইসরায়েল কেন এত শক্তিশালী বিমান বাহিনী, কী কী সমরাস্ত্র অপারেট করে, পাশাপাশি ওদের স্ট্রেংথটা কোথায়, কী কারণে এত শক্তিশালী হইতেছে, ওদের সব স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব, ওদের বিমান বাহিনী নিয়ে মূলত। তো তার পূর্বে ওদের ম্যাপটা দেখে আসি চলেন। এটা হচ্ছে ইসরায়েলের ম্যাপ। ইসরায়েলের ম্যাপ যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই যে এটা হলো ইসরায়েল। হ্যাঁ, এই যে এইটুকু হলো ইসরায়েল, এখানে প্যালেস্তাইন আছে আর এখানে হলো গাজা আছে একটু। তো এখানে মিশর, এখানে এটা জর্ডান, এটা সিরিয়া, এটা লেবানন, এটা সাইপ্রাস, এটা তার্কি, এটা লিবিয়া, দেখতেই পেতেছেন কারা কারা আছে, সৌদি আরব, ইরাক এবং ইরান। তো ইসরায়েলের থ্রেট কিন্তু অনেক দেশ, বিশেষ করে ইজিপ্ট হলো সবচেয়ে বড় থ্রেট ইসরায়েলের জন্য। আর ন্যাচারালি সিরিয়াকেও তারা এনিমি হিসেবে বিবেচনা করে। তার্কি এনিমি না, কিন্তু এটাকেও এনিমি হিসেবে বিবেচনা করবে, কারণ নেইবার ইজ ইউর বেস্ট এনিমি আর কি। সো এই সৌদি আরবও একটা বড় এনিমি। জর্ডান ডেফিনেটলি এনিমি, বাট জর্ডান অত পাওয়ারফুল না, তবে একদমও কম পাওয়ারফুল না। তো ইসরায়েল বিমান বাহিনী কোথায় কোথায় ওদের বেইজ আছে সেটা আমরা একটু দেখি। ছবিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলের ম্যাপটা, এবং এই যে এই কালারের যে জায়গাগুলো দেখেন না, এটা কিন্তু আপনার প্যালেস্তাইন। হ্যাঁ, আর এই যে এইটুকু হলো গাজা। তো যাই হোক, ওদের বেজ কোথায় কোথায় আছে দেখেন। এখানে বেজ আছে, এখানে বেজ আছে, এখানে বেজ আছে, এই সবগুলো জায়গায় যেই ডটগুলো দেখেন এগুলো বেজ আছে আর কি। আর রেড ডট যেগুলো সেগুলো হলো মেইন কমান্ড সেন্টার আর কি ওদের। তো অল্প একটু দেশ, অনেকগুলো বিমান ঘাঁটি আছে, এবং প্রত্যেকটা বিমান ঘাঁটিতে এক বা একাধিক স্কোয়াড্রনেই বেশিরভাগ বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান আছে, এবং কোনো কোনো বিমান ঘাঁটিতে 3 স্কোয়াড্রনের মতো যুদ্ধ বিমান ওরা মোতায়েন করছে। বিশেষ করে এই যে এই বিমান ঘাঁটিতে, নেভিতেন বিমান ঘাঁটিতে ওদের প্রায় 3-4 স্কোয়াড্রনের মতো যুদ্ধ বিমান আছে, কারণ এটা অনেক বড় বেস, এই কারণে এটা মরুভূমির মধ্যে আর কি। ইসরায়েলের বেশিরভাগ জনসংখ্যা বসবাস করে হলো মেইনলি এই অঞ্চলে, হাইফা বন্দরনগরী এবং তেলাবির এই আশপাশ দিয়ে, আর পাশাপাশি এই অঞ্চল দিয়ে। আর এই জায়গাগুলো বেশিরভাগই মরুভূমি। হ্যাঁ, কিন্তু ইসরায়েল কিন্তু খুবই ছোট দেশ, আমাদের চট্টগ্রাম বিভাগের থেকে ছোট। তো ইসরায়েল বিমান বাহিনী কী কী অপারেট করে তার যদি আমরা একটা দেখি, একটা সিম্পল ধারণা নেওয়ার জন্য। ওদের বিমান বাহিনী বর্তমানে অপারেট করে হচ্ছে F-15, বিভিন্ন মডেল আছে, F-15-এর বিভিন্ন মডেল অপারেট করে, সব মিলিয়ে 66টা। 66টা অপারেট করে, এবং 25টা EX মডেল অর্ডার দেওয়া আছে, EX মডেলের 25টা অর্ডার দেওয়া আছে, যেগুলো সর্বশেষ লেটেস্ট ভেরিয়েন্ট, এবং ইসরায়েলের স্পেশাল মডিফাই ভেরিয়েন্ট, কারণ ইসরায়েলের অনেক কম্পোনেন্ট ওখানে ইউজ হয়, এবং ইসরায়েল তাদের নিজস্ব সমরাস্ত্র সেখানে অপারেট করে, যেমন ওদের এয়ার টু এয়ার মিসাইল, ওদের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলও ইউজ করে, মানে এখন ওদের যুদ্ধবিমান থেকে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা যায় আর কি, সেগুলো ইউজ করে। তারপরে লং রেঞ্জ ক্রুজ মিসাইল, বোমা, স্পাইস সিরিজের বোমা ইউজ করে। তো 66টা আর 25টা অর্ডার দিছে। মূলত F-15-এর ফ্লিট ওরা বন্ধ করতে চায় না, ঠিক আছে, কারণ এগুলো তো ধীরে ধীরে রিপ্লেস হবে, অবসরে যাবে। তো অবসরে গেলে যেন এই স্ট্রেংথ ঠিক থাকে, এই কারণে 25টা অর্ডার দিচ্ছে। এই 25টা আস্তে আস্তে দেখা গেছে এখান থেকে 10 থেকে 15টা হয়তো অবসরও যাবে, তো স্ট্রেংথ কমবে না, বরং এটা 70 বা 75-এ ফিক্সড হয়ে যাবে। আর এখানে আছে দেখেন F-16 আছে 174টা। ইসরায়েলের F-16 এখনও পর্যন্ত সবচেয়ে আধুনিক F-16, এবং আমেরিকার F-16 যত আধুনিক তার থেকেও বেশি আধুনিক হচ্ছে ইসরায়েলের F-16। ইসরায়েল এখানে এমনভাবে মডিফাই করছে, ওদের F-16গুলোকে বলা হয় সুফা। তো ওইগুলো অনেক আধুনিক, এবং 174টা বিগ নাম্বার, কিন্তু অনেক বড় নাম্বার অপারেট করে। এবং সব মানে ইসরায়েল F-16-এর সাথে অন্য দেশের F-16 আসলে তুলনা দেওয়াটাও অনেকটা কেমন যেন লাগে, কারণ ওদের F-16 এতটাই ভালো। এবং F-35 ফিফথ জেনারেশন ফাইটার বর্তমানে 38টা অপারেট করে, আর 36টা অর্ডারে আছে। তো আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন ইতিমধ্যে মানে আজকেই ইসরায়েল এয়ারফোর্স 8টা অতিরিক্ত F-35 ডেলিভারি পেয়ে গেছে, তার মানে 38 আর 8 মানে 46টা। হ্যাঁ ঠিক আছে, 46টার মতো F-35 এখন ইসরায়েল অপারেট করে। আর এখান থেকে যেহেতু 8টা পেয়ে গেছে, তাহলে 28টার মতো F-16 এখনও অর্ডার, F-35 অর্ডারে আছে।
এছাড়াও ওরা অপারেট করে কি সেগুলো আমি আলোচনা করতেছি। যেমন ধরেন অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে 4টা, তারপরে নজরদারি করার জন্য বিমান আছে, তারপরে ট্যাঙ্কার আছে বর্তমানে দেখেন 14টার মতো আছে। এগুলো হলো এই যে KC-130 যেগুলো আছে, এগুলো কিন্তু পার্ট টাইম রিফুয়েলার, ঠিক আছে, ট্রান্সপোর্ট হিসাবে ইউজ হয়, কিন্তু ডেডিকেটেড রিফুয়েলার হচ্ছে এইগুলা। কিন্তু এই 60টাকে রিপ্লেস করার জন্য দেখেন এই যে KC-46 পেগাসাস এইগুলা 8টা অর্ডার দিছে, মানে ফ্লিট একটা বাড়বে, কমবে না বরঞ্চ। এগুলো রিপ্লেস করার জন্য 8টা অর্ডার দিছে, মানে একটা বাড়বে আরও। তো ইসরায়েল এতটুকু দেশ, কেন তাদের এত বিমান লাগতেছে, এত ইকুইপমেন্ট লাগতেছে? এবং হেলিকপ্টারে দেখেন ওদের অ্যাপাচি আছে 48টা এয়ারফোর্সে, তারপরে সিকুস্কি US-60 যেগুলো ব্ল্যাক হক হেলিকপ্টার সেগুলো আছে প্রায় 50টা, তারপরে CS-53 যেগুলো হ্যাভি লিফট ইউটিলিটি হেলিকপ্টার 22টা আছে, 12টা অর্ডার দিছে। তো এত কেন লাগে ওদের? ওদের F-16 যেটা বললাম যে একটু অ্যাডভান্স এবং ব্যতিক্রম, কনফার্মাল ফুয়েল ট্যাঙ্ক কিন্তু সবগুলোই আছে, ওদের সবগুলোতেই ইউজ করে অলমোস্ট, কারণ ওদের রেঞ্জ বেশি দরকার। আর ওদের F-16 ইকুইপমেন্ট, সেন্সর সবগুলোই মোটামুটি আলাদা হয়, অনেক ব্যতিক্রম অন্য দেশের তুলনায়। তো যে কারণে ওদের F-16 সাথে পেরে ওঠা আসলে ডিফিকাল্ট। ইসরায়েলের F-35 ক্ষেত্রেও সেম। ইসরায়েলের F-35 অনেক সেন্সর, হেলমেট মাউন্টেন ডিসপ্লে, এই সব কিছুই অনেকটা ব্যতিক্রম। মোস্ট অফ দ্য কেসেস ইউএসের ইকুইপমেন্টই ইউজ হয়, আর ইউএসের যুদ্ধ বিমানই শুধু ব্যবহার করে। কিন্তু ইসরায়েলের F-16 অনেক অ্যাডভান্স এবং আধুনিক। অনেকের একটা গুজব আছে যে আমেরিকা যে F-35 অপারেট করে এবং অন্য দেশের F-35 সেম না, শুধু একমাত্র ইসরায়েলেরটাই শুধুমাত্র আমেরিকার সমান বা সেম, অন্য দেশকে আমেরিকা কিছুটা ডাউনগ্রেড ভেরিয়েন্ট দিছে। তো আমেরিকার যে বর্তমানে 174টা F-16 অপারেট করে আর 46টা F-16 যে F-35 অপারেট করে, এইগুলা কিন্তু পর্যায়ক্রমে F-16 এই 174টাকে রিপ্লেস করবে ধীরে ধীরে, রাতারাতি না, ধীরে ধীরে। আগে কিন্তু 200টার মতো F-16 ছিল ইসরায়েলের কাছে, 200 বা 200+। তো এইগুলা কমছে কিছুটা, আবার এদিক দিয়ে বাড়ছে। তো সেক্ষেত্রে বলতে পারেন আপনি ভবিষ্যতে 200র মতো F-35 ইসরায়েল অপারেট করবে এবং আস্তে আস্তে F-16 তুলে ফেলবে, মানে আর অপারেট করবে না। পরবর্তীতে আবার F-35কে 6th জেনারেশন ফাইটার দ্বারা রিপ্লেস করবে। মানে এতটাই প্রি প্ল্যান অনুযায়ী কাজ করে ওরা। এগুলো হলো ইসরায়েলের লেটেস্ট ভেরিয়েন্টের F-15EX ভেরিয়েন্ট। 22টার মতো এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে এগুলোতে, মানে ব্যাপক শক্তিশালী, এবং এগুলোর রেঞ্জ বেশি, যে কারণে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইসরায়েলের জন্য। কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাও দেখাইতেছি। ইসরায়েলের এয়ারবেসে দেখতে পাচ্ছেন F-35, ইসরায়েলের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, এগুলো কিন্তু ব্যতিক্রম। ইসরায়েল এখানেও ওদের নিজস্ব মিসাইল স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ইউজ করছে, যেগুলোর রেঞ্জ 40 কিলোমিটার প্লাস। আপনি কল্পনা করতে পারেন যে একটা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যেটা রেঞ্জ 40 কিলোমিটার প্লাস, 60 কিলোমিটার ভেরিয়েন্টও আছে। তো এগুলো 48টা আছে। ট্যাঙ্কের জম বলা হয় এগুলাকে, ট্যাঙ্ক ধ্বংসের জন্য খুবই কার্যকর। ওদের যে রিফুয়েলার বললাম, যে রিফুয়েলিং ট্যাঙ্কার, এই ট্যাঙ্কার দিয়ে আপনার অনেক দূরত্বে হামলা করার জন্য ব্যবহার হয় এবং সেটা করে ওরা নিয়মিত, সেটা নিয়েও আলোচনা করব। এটা হচ্ছে ওদের অ্যাওয়াক্স এয়ারক্রাফট। ইসরায়েলের অ্যাওয়াক্স এয়ারক্রাফট অনেক নাম করা, ঠিক আছে, কারণ ওদের একটা কোম্পানি আছে নাম হচ্ছে এলবিট সিস্টেম। এই ধরনের ইলেকট্রনিক জিনিসপাতি তৈরি করতে অনেক বিখ্যাত, বিশেষ করে অ্যাওয়াক্স তৈরি করার ক্ষেত্রে। ইসরায়েলের পাশাপাশি আর অনেক দেশ এটা অপারেট করে, স্পেশালি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক আছে এই কোম্পানির। তো যেটা বলতেছিলাম, এটা হলো CS-53 হলো আপনার হেভি লিফট ইউটিলিটি হেলিকপ্টার। ওদের এয়ার ডিফেন্স দেখেন কী কী এয়ার ডিফেন্স অপারেট করে, এবং এগুলা মানে পর্যাপ্ত পরিমাণে অপারেট করে। পৃথিবীর আর কোনো দেশের, কোনো একটা দেশেরই মানে গড়ে এত বেশি এয়ার ডিফেন্স প্রোটেকশন নাই, নাম্বার অফ এয়ার ডিফেন্সের দিক থেকে ইসরায়েলের তুলনায়, আমেরিকারও নাই, মানে গড় হিসাবে, যে আমার এতটুকু ভূখণ্ড রক্ষার জন্য আমার এত পরিমাণে এয়ার ডিফেন্স ইউজ করতেছি একটা রাষ্ট্রের, সেই গড় অনুপাতে ইসরায়েল সবচেয়ে আগায়া। ওরা দেখেন ব্যবহার করে কি, ডেভিড সেলিং ইউজ করে, যেগুলোর রেঞ্জ সম্ভবত 180 কিলোমিটারের মতো, লেস দ্যান 200 কিলোমিটার। তো এগুলা সব ধরনের টার্গেটের বিরুদ্ধে কাজ করতে পারে, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, যে কোনো টার্গেটকে ড্রোন সবগুলো ধ্বংস করতে পারে। এটা হলো লং রেঞ্জ। বরাব যদিও বলছে মিডিয়াম রেঞ্জ, কিন্তু এইগুলো লং রেঞ্জ, আপনার 100 কিলোমিটারের বেশি হলে এটা লং রেঞ্জ হিসেবে ধরবেন আর কি। ইসরায়েল তো লং রেঞ্জ অন্যভাবে বিবেচনা করে। যাই হোক, এখানে আছে অ্যারো
অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, মানে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম খুব কম দেশের আছে, পৃথিবীর খুব কম দেশই আছে যারা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে এবং অপারেট করে। তার মধ্যে ইসরায়েল অন্যতম সেরা। ওদের অ্যারো ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু যথেষ্ট আধুনিক। তারপরে ইউজ করে আয়রন ডোম শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে, আর ইউজ করে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা যুক্তরাষ্ট্রের। এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ কিন্তু মোটামুটি 160 কিলোমিটার প্লাস এবং যথেষ্ট আধুনিক। এগুলো সব ধরনের ওই যে ডেভিড সিলিংয়ের মতো সব ধরনের টার্গেটকে ধ্বংস করতে পারে, আর আয়রন ডোমও সব ধরনের টার্গেটকে ধ্বংস করতে পারে, বাট এটার রেঞ্জ হলো কম, অনেক শর্ট রেঞ্জের একটা মিসাইল আর কি। আয়রন ডোম নিয়ে অনেক আলোচনা শোনেন, আয়রন ডোম মানে অপরাজেয়, আসলে এগুলো মিডিয়া হাইপ। হ্যাঁ, ডেফিনেটলি কার্যকর তার ক্যাটাগরিতে, সে মূলত যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য পারদর্শী না, মেইনলি ছোটো ছোটো ড্রোন, তারপরে আপনার আর্টিলারি শেল, তারপরে প্রতিপক্ষের রকেট, এইসব ধ্বংস করার জন্য সে ডেডিকেটেডলি ডিজাইন করা। তো এইগুলোর সাথে এগুলো তুলনা দেওয়া চলে না, মানে ক্যাটাগরি ডিফারেন্স। তো আমরা এখন মেইন আলোচনায় চলে যাব। এটা হলো ইসরায়েল, ঠিক আছে, এইগুলো হলো ইসরায়েল। তো ইসরায়েল এত বিমান অপারেট করে কেন? মিশরের কাছে বড় একটা বিমান বাহিনী আছে, কিন্তু মিশরের বিমান বাহিনী হচ্ছে মানে অথর্ব। কেন অথর্ব? কারণ ওদের বিমান বাহিনী লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল অপারেট করে না, করে বাট খুব কম। যেমন রাশিয়ার কিছু লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল আছে, মিশর 200-র মতো F-16 অপারেট করে। চিন্তা করেন, একটা লং রেঞ্জের মিসাইল নেই একটাও। তাহলে ইসরায়েলের সাথে পারবে না। ইসরায়েল খালি টার্গেট প্র্যাকটিস করবে এগুলোর উপরে। তারপরে 24টা রাফাল অপারেট করে, পাশাপাশি 30টা আরও অর্ডার দিছে এবং 30টা খুব শীঘ্রই পেয়ে যাবে পর্যায়ক্রমে, হয়তো 3-4 বছরের মধ্যে সবগুলো পেয়ে যাবে। অলরেডি ওদের উৎপাদন হয়ে গেছে সেকেন্ড ব্যাচ। তো 54টা হইতেছে। এবং আরও আমি আলোচনায় শুনেছি গত পরশু দিনে যে আরও 12টা এডিশনাল রাফাল অর্ডার দিবে। তো এইগুলোতেও লং রেঞ্জ মিসাইল না, এগুলোতে মিডিয়াম রেঞ্জের মিসাইল দিছে রাফালের সাথে। শুধুমাত্র MiG-29 যেগুলো আছে, MiG-29 রাশিয়ার, সেইগুলোর মধ্যে 120 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল দিচ্ছে। তাও মানে MiG-29 অপারেট করে 30-40টা। ওরা 30-40টা MiG-29 মানে হলো আপনার ইসরায়েলের সামনে দাঁড়াইতে পারবে না, কারণ টেকনোলজি ওয়াইজ ওগুলো F-16 সামনে দাঁড়াইতে গেলে 3বার ভাবতে হবে। তো এই হলো অবস্থা। তো দেখতে পাইতেছেন যে মিশর আসলে কার্যকর উপায় নাই। তবে মিশরের যে 54টা রাফাল আছে এবং 12টা এডিশনাল অর্ডার দিবে, এখানে ওরা মানে ফ্রান্স বলতেছে যে ভবিষ্যতে হয়তো ওদের একটা নেক্সট জেনারেশন এয়ার টু এয়ার মিসাইল তৈরি করতেছে, সেটায় হয়তো বা অ্যাড করবে, যেটা রেঞ্জ 150 কিলোমিটার, হুইচ ইজ মোর দ্যান এনাফ। তো ওইটা দিতে পারে, কিন্তু দিতে পারে, দেবে কি দেবে না সেটা আসলে অনেক কোশ্চেনেবল বিষয়, নাও দিতে পারে। তারপরে এখানে জর্ডান আছে, জর্ডানের স্বল্প সংখ্যক কিছু F-16 আছে, ধরেন 50-60টার মতো। তো এগুলো ইসরায়েলের F-16-এর সাথে পেরে উঠবে না। তারপরে সিরিয়া, লেবানন, এইগুলো তো আসলে কোনো এয়ারফোর্সই নেই। ইরাকেরও কোনো এয়ারফোর্স নেই বলা যায়, ওই যা আছে ওইগুলো এয়ারফোর্সের কাতারে না। ইরানের কোনো এয়ারফোর্স নেই। ইরানের যে এয়ারফোর্স বর্তমানে আছে ওগুলো আসলে ইসরায়েলের জন্য 1 ঘন্টাও টিকবে না ইসরায়েলের সামনে দাঁড়ালে। ইরান ভবিষ্যতে একটা ভালো এয়ারফোর্স গঠনের চেষ্টা করতেছে রাশিয়ার সহযোগিতায়। Su-35 নাকি কিনবে। তো Su-35 হলো মোটামুটি 4th জেনারেশন যে কোনো ফাইটারের সাথে টক্কর দেওয়া যায় আর কি। টেকনোলজিক্যালি ডেফিনেটলি ইসরায়েলের যে F-16, তারপরে আপনার F-15 আছে, F-35 সাথে তুলনায় চলে না, ওই দুগুলো থেকেও পিছিয়ে থাকবে Su-35। তো ইরানের মূলত দরকার বড় একটা বিমান বাহিনী, পাশাপাশি আপনার টেকনোলজিক্যালি অ্যাডভান্স দরকার। তারপরও ইসরায়েল থেকে কিন্তু ইরানের দূরত্ব যথেষ্ট বেশি। তো ইসরায়েল এতটুকু দেশ হওয়ার পরেও কেন এত বিমান অপারেট করে, পাশাপাশি আপনার ট্যাঙ্কার অপারেট করে, মানে অনেক দূরে হামলা ওদের কেন ব্যবহার করে, সেটা যদি দেখেন সাম্প্রতিক সময় দেখেন, এই যে ইয়েমেন, এই গলফ অফ এডেন, মানে এই রেড সি দিয়ে ইসরায়েলের এই বন্দরে বাণিজ্য করা, বা এখান দিয়ে যে এখানে বাণিজ্য করার জন্য যে ইয়াগুলো ইউজ হয়, ইয়েমেন করে কি সেগুলোতে মিসাইল হামলা করে ওদের কোনো জাহাজ গেলেই। তো এর প্রতিবাদ স্বরূপ বা ইয়েমেন মিসাইল হামলাও করে মাঝে মাঝে ইসরায়েলের ভূখণ্ডে, এই প্যালেস্তাইন ইস্যু সহ বিভিন্ন ইস্যু নিয়ে। তাছাড়া ইরানের মিত্র যে কারণে, তো ইরানের বিমান হামলা করার, যে ইয়েমেনে বিমান হামলা করার সিদ্ধান্ত নিয়ে নেয় কিছুদিন আগে, বাস্তবায়ন করে, একাধিকবার করছে। ইসরায়েল করে কি, এখান থেকে আরেক দেশের উপর দিয়ে আসতে পারে না, সৌদির উপর দিয়ে আসা বিমান হামলা করতে দিতে পারে না, আন্তর্জাতিক আইন আছে, বা এটা তো সম্ভব না। সৌদির এয়ারফোর্স স্ট্রং, মোটামুটি না, অনেক স্ট্রং। তো ইসরায়েল কী করে, ট্যাঙ্কার নিয়ে এখানটা আসে, আইসে এখান থেকে অবস্থান করে ট্যাঙ্কার,
বিমানগুলো এখান থেকে যায়, যে হামলা করে, হামলা করার পরে ফেরার পথে আবার রিফুয়েলিং নেয়, রিফুয়েলিং নিয়ে আবার ওদের এয়ারবেসে চলে যায়। এটা কিন্তু যুদ্ধ বিমানের পক্ষে সম্ভব নয়, কারণ কয়েক হাজার কিলোমিটার দূরে আপনি আসবেন আবার চলে যাবেন, সেটা কিন্তু সম্ভব না। এখন সম্ভব, কিন্তু আপনি পর্যাপ্ত লোড নিয়ে আইতে পারবেন না। মানুষ যেমন কি করে, 10 কেজি বস্তা নিয়ে যেরকম 10 কিলোমিটার যদি যাইতে পারে, সে 20 কেজির বস্তা নিয়ে যেতে পারে 5 কিলোমিটার। যুদ্ধ বিমানের ক্ষেত্রেও সেম, যদি আপনি বেশি লোড ক্যারি করেন তাহলে আপনার বেশি জ্বালানি লাগবে, আপনার রেঞ্জ কমে যাবে। সব কিছুর ক্ষেত্রেই, ট্রাক, ভেহিকেল, অন্যান্য কিছুর ক্ষেত্রেও সেম। লোড নিলে জ্বালানি বেশি যাবে এবং পাওয়ার বেশি যাবে, সেক্ষেত্রে রেঞ্জ কমে যাবে। তো এই কারণে ট্যাঙ্কার লাগে এবং ট্যাঙ্কার দিয়ে সেখানে হামলা করে। তারপরে কিছুদিন পূর্বে আপনারা জানেন অলরেডি কেউ কেউ, যে ইরানের এই সব অঞ্চলে বিমান হামলা করছে এবং ওদের ইরানের কয়েকটা ড্রোন কারখানা ধ্বংস করছে এবং বেশ কিছু জায়গায় আঘাত করছে। সেক্ষেত্রে বিমান হামলা করছে। ইসরায়েল এক্ষেত্রে কী করছে দেখেন, এখান থেকে সিরিয়ার আকাশসীমা ইউজ করছে। সিরিয়ার আকাশসীমা যে এয়ার ডিফেন্স আছে ওইগুলো আসলে খুব একটা কার্যকর না, কারণ সব ধ্বংস করে ফেলাইছিল আগেই। তারপর ইরাকে আইসে ওদের ট্যাঙ্কার অবস্থান করছে, এখান থেকে বিমান হামলা করছে মিসাইল দিয়ে, এখান থেকে অবস্থান নিয়ে আবার কিছু কিছু মতবাদ অনুযায়ী ওদের F-35 এখানে প্রবেশ করেছিল। আমার মনে হয় না সেটা প্রবেশ করার দরকার আছে, কারণ ইসরায়েল লং রেঞ্জ মিসাইল ইউজ করছে। তো এই সব জায়গায় হামলা করে আস্তে করে আবার চলে গেছে। তো এইগুলোরও ট্যাঙ্কারের ফলাফল, এই কারণ ট্যাঙ্কার ওরা অপারেট করে, ভবিষ্যতেও করবে। কারণ এই পুরো অঞ্চলটায় যে কেউ যদি সামরিকভাবে স্ট্রেন্থ বাড়াইতে যায়, যেটা ইসরায়েল নিজের জন্য অনেক বড় থ্রেট মনে করে, তাহলে এখানে বিমান হামলা করবে। এক্সেপ্ট শুধুমাত্র সৌদি আরব কিছুটা নিরাপদে আছে, যাদের উপরে হামলা করার পূর্বে ইসরায়েল অনেকটা চিন্তা করে, কারণ সৌদির একটা বড় ইনফ্লুয়েন্স আছে পলিটিক্যালি, অনেক বড় ইনফ্লুয়েন্স আছে অলডে আছে। তারপর নিজস্ব ইকোনমি ভালো, ওদের এয়ারফোর্সে স্ট্রং। তো সেক্ষেত্রে সৌদির উপরে হামলা চালানোর চিন্তা ভাবনা সহজে করে না আর কি, বা করবে না আমার কাছে মনে হয়। ভবিষ্যতে হয়তো করতেও পারে, কওয়া যায় না। তারপরে মিশরের বিভিন্ন স্থাপনাও হামলা করতে পারে ভবিষ্যতে, করতে পারে ডেফিনেটলি যখন যুদ্ধ হবে। কারণ মিশরের এই যে একজন আইন প্রণেতা, এমপি, মেম্বার অফ পার্লামেন্টের, উনি ঘোষণা দিচ্ছে গত 2-3 দিন আগে, যদি কোনোরকমভাবে ইসরায়েল ভুল পদক্ষেপ নেয় তাহলে একদিনের মধ্যে তেল আবিব দখল করবে মিশরের সেনাবাহিনী। ওটা মুখে বলার জন্য বলছে, কিন্তু বাস্তবে কি আর একদিনে সম্ভব সেটা? যদিও মিশরের আয়তন ছোটো, কিন্তু সেটা ইসরায়েলের আয়তন ছোটো, কিন্তু সেটা কি এত সহজ যে ইসরায়েলের এত পাওয়ারফুল এয়ারফোর্স, নেভি থাকার পরেও ওদের ধারে কাছে যাবে? এটা খুবই ডিফিকাল্ট, আসলে খুবই ডিফিকাল্ট। তারপরে এইদিকে টার্কি আছে, টার্কির উপরেও বিমান হামলা চালানো লাগতে পারে। ভবিষ্যৎ টার্কি পারমাণবিক বোমা তৈরি করবে, এরকম একটা আলোচনা শোনা যায়। টার্কি যেদিন পারমাণবিক বোমা তৈরি করতে যাবে তখন আর মিত্র টিত্র দেখবে না, সেদিনই ইসরায়েল যে F-35 দিয়ে বিমান হামলা চালাইবে, যতই পাওয়ারফুল হোক। এই রিজনে যেই পাওয়ারফুল হোক না কেন, ইসরায়েল কাউকে পারমাণবিক শক্তির অধিকারী হইতে দিবে না, বিমান হামলা করবেই করবে, মাস্ট করবে। এই যে ইরানের ভূখণ্ডে দেখবেন যে কোনো দিন শুনবেন যে পারমাণবিক বোমা বানানোর পর্যায়ে গেলেই বিমান হামলা চালাইছে ইসরায়েল। কিচ্ছু করার নাই, কারণ ইসরায়েলের F-35 হচ্ছে স্ট্রং ফাইটার, আস্তে করে আসবে, এখানে অবস্থান করবে ট্যাঙ্কারগুলো কোনো এক রাত্রে, আস্তে করে এখান থেকে, বা ইরানের ভূখণ্ড F-35 ঢুকলেও কিছু করতে পারবে না ইরান চোখেই দেখবে না ওই বিমান, সত্যি বলতে। কারণ ইরানের যে এয়ারফোর্স বর্তমানে, ওই এয়ারফোর্স ইসরায়েলের F-16 4-5টা গেলেই হয়, পুরো এয়ারফোর্স ধ্বংস করে দেওয়া সম্ভব, এত বাজে। তো সেক্ষেত্রে পুরো ধ্বংস করে দিয়ে চলে আসবে, ওদের যেসব টার্গেট মনে হয় যে ধ্বংস করা দরকার, ইজিলি সম্ভব। টার্কির ক্ষেত্রে টার্কির এয়ারফোর্স বেশি স্ট্রং, কিন্তু F-16 আছে, আর F-16 দিয়ে F-35কে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। এই যে দক্ষিণ সাইপ্রাসে তুর্কির নিয়ন্ত্রণ থাকলেও এই উত্তর সাইপ্রাস হলো নিয়ন্ত্রণ করে গ্রিসও খুব ভালো মিত্র ইসরায়েলের। এখান থেকে অবস্থান নিয়েও হামলা করে দিয়ে চলে আসবে, কিছুই করা থাকবে না তখন। যদিও এখন বলতে পারেন ন্যাটোর আর্টিকেল 5 আছে, একটা রুলস নীতিমালা, যেই আর্টিকেল 5 অনুযায়ী যদি কোনো ন্যাটোভুক্ত দেশ আক্রান্ত হয়, সেই দেশ সবাই মিল্লা সেটার হামলা করবে। আপনার কি মনে হয় আসলে এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু? আর্টিকেল 5 একটা, আমার কাছে মনে হয় যতটা না সামরিক, তার থেকে বড় হচ্ছে পলিটিক্যাল মুভ। কারণ আমেরিকা যদি বলে আমি হামলা করব না, কি করবে? কোনো ইউরোপের ন্যাটো বা কোনো একটা কান্ট্রি আসবে, কোনো এটার মোরাল ভ্যালু নেই আসলে। দ্বিপাক্ষিক যদি স্বার্থ না থাকে, আসলে কোনো চুক্তি করে কোনো লাভ নেই, এই চুক্তির কোনো ভ্যালু থাকে না। আমি চুক্তি মানব না, পিঠ দেখাবে আপনাকে, এরকমই হবে ভবিষ্যতে। কারণ পরিস্থিতি এরকম, আর তুর্কি যখন পারমাণবিক বোমা আনাতে চাইবে তখন ন্যাটো থেকে ওরা কিকদা বাই করে দিবে, ইউরোপের সব দেশ মিল্লা এবং আমেরিকা মিল্লা কিকদা বের করে দিলে
আপনার তখন বিমান হামলা ইচ্ছা মতো করবো। তো এইগুলো খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো ইসরায়েল বিমান বাহিনী এই অঞ্চলে সবচেয়ে পাওয়ারফুল বিমান বাহিনী, এটাকে বিট করার মতো আছে একমাত্র সৌদি আরব দেখি। আবার কিছু ক্ষেত্রে আরব আমিরাত ভালো স্ট্রং বিমান বাহিনী, কিন্তু বিমান বাহিনী আছে স্টিল, এবং আগামী দিন আরও অনেক বেটার হবে। কিন্তু কখনোই সেটা আমার মনে হয় না যে সৌদি আরবকেই টপকাইতে পারবে, সৌদি আরবের কাছাকাছি যেতে পারবে, বাট টপকাইতে পারবে না। সেখানে ইসরায়েলকে তো টপকানোর প্রশ্নে আসে না। মিশরও সেম, মিশরে অনেক বড় বিমান বাহিনী আছে, কিন্তু সেটা দিয়ে কখনো ইসরায়েলকে মোকাবেলা করতে পারবে টেকনোলজিক্যালি এবং কোয়ান্টিটি ওয়াইজও না। কোয়ান্টিটি ওয়াইজ মিশরে কিন্তু 200 F-16 আছে, আরও রাফাল ধরেন 50টা হইলো, আপকামিং যেগুলো পাইবে সব মিলিয়ে ধরেন 60টাই ধরলাম আমি এখানে, আরও এদিক ওদিক মিলে আরও ধরেন 200-র মতো যুদ্ধ বিমান ওদের আছে। তো বিমান আছে ধরেন 450টা, 400 থেকে 500ই ধরি আমি, 500টা। কিন্তু এই 500টা বিমানের মধ্যে কার্যকর কয়টা আসলে? কার্যকর বিমান তো আমি দেখি শুধুমাত্র কয়টা রাফাল আছে, যেগুলোর মধ্যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং মিডিয়াম রেঞ্জ মিসাইল আছে। ভবিষ্যতে লং রেঞ্জ মিসাইল দিলে এগুলোই থাকবে, F-16 কোনো কাজের না। ভবিষ্যতে F-16 রিপ্লেস করলে জেট-NC আর তো নিতে পারে মিশর, সেক্ষেত্রে নিলেও আপনার টেকনোলজিক্যালি পারবেন না, কারণ কত নেবেন, 100 বা 200? ইসরায়েলের কাছে 174টা, 200-র কাছাকাছি F-16 আছে, যেগুলো মোর অ্যাডভান্স। তারপরে F-35 তো সাইড লাইনে পড়ে আছে, ওইটা তো কম্পেয়ারই চলেন না। তারপরে F-35 আছে, সরি F-15 আছে। F-15গুলো মূলত অনেক লং রেঞ্জের বিমান। তো ইসরায়েল এই সব জায়গা পুরো কভার দেওয়ার জন্য, এই হোল এরিয়া কভার দেওয়ার জন্য ওদের একটা শক্তিশালী স্ট্রং এয়ারফোর্স দরকার, সেটা ওরা করছে। আর্মিও স্ট্রং, নেভিও স্ট্রং, বাট এয়ারফোর্স ডিফারেন্স। এয়ারফোর্স, ওদের এয়ারফোর্সের সামনে দাঁড়ানোর মতো এয়ারফোর্স এই মধ্যপ্রাচ্যে নাই। একমাত্র সৌদি আরবের কিছুটা আছে, কারণ সৌদি আরব, আমি আর সঠিকটা এই মুহূর্তে জানা নেই, মনে হয় 200-র মতো F-15 অপারেট করে সৌদি আরব, 200-র মতো। আর আছে ওদের কাছে, ইউরোফাইটার টাইফুন আছে 78টা, পাভানিয়া টর্নেডো আছে মানে 48টার মতো। তো সব মিলে 300-র মতো বিমান আছে ইয়ার কাছে, যেগুলোও বেশি স্ট্রং। কিন্তু ওদের F-15গুলো এত মানে আধুনিক না। সৌদি আরবের অর্ধেক F-15 আধুনিক, আর অর্ধেক F-15 আধুনিক না, মানে অনেক পিছিয়ে আছে, জাপানের মতো অবস্থা আর কি টেকনোলজিক্যালি। তো এখানে বিশাল একটা ব্যবধান আছে। তারপরেও সৌদি আরবের ভালো একটা অবস্থান আছে, যারা ইসরায়েলকে ডিফেন্ড করার মতো। কিন্তু সৌদি আরবের চ্যালেঞ্জ আছে অনেক, পাশাপাশি ওদের সাপ্লাই চেনের একটা ইস্যু আছে, কারণ সৌদি আরবের এই মিসাইল টিসাইল সব কিছুর জন্য আমেরিকার উপর নির্ভর করতে হয়। আর আমেরিকা সাপ্লাই চেন ডেফিনেটলি ইসরায়েল কাট অফ করে দেবে। ইসরায়েল বললেই আমেরিকা সাপ্লাই বন্ধ করে দেবে, এ হলো সমস্যা। আর সৌদি আরবের এরকম পলিটিক্যাল ডাইনামিক এরকম যে ওরা পশ্চিমাদের থেকে বেরোতেও পারতেছে না, এবং সহজে পারবে বলে আমি মনে করি না। কারণ সৌদি আরব জিক্যাপ প্রোগ্রামে নাকি ঢুকবে শোনা যাচ্ছে। জিক্যাপ, যেটা জিক্যাপ হলো ইটালি, তারপরে আপনার কি যেন জাপান, একটা দেশ নাম ব্রিটেন, মেইন খেলোয়াড়ের নাম আমি ভুলে যাই। তো এই 3টা হলো মিলে জিক্যাপ মানে তৈরি করতেছে। তো সেখানে আপনার অ্যাড হবে, ওই সৌদি আরব অ্যাড হবে, বা অ্যাড মানে মনু সমর্থন দিছে। তো এখানে অ্যাড হইলো ওই পলিটিক্যালি কিন্তু ওই দিকেই থাকে। ব্রিটেন জাপান থাকা মানে কি আমেরিকার পন্থী থাকে, আমেরিকার উপরেই থাকে। যদি এখানে ফ্রান্স এবং জার্মানির পক্ষে যেত, সেখানেও সময় আছে জার্মানি ও আমেরিকাপন্থী। তো এখানে থেকে বের হয়ে যদি একটা মুভ নিতে পারতো। এখন তার্কির ফাইটার কেনার নিয়ে আলোচনা চলতেছে, আমার মনে হয় না সৌদি আরব সেই দিকে যাবে, কারণ সৌদি আরব বেটার ফাইটার দরকার এবং সেই দিকে মুভ করবে। অথবা সৌদি আরব কিন্তু নিজেই, ওরা কিন্তু চাইলে একটা ভালো মুভ নিতে পারে, কারণ এখানে আরব আমিরাত আছে ভালো মিত্র। আরব আমিরাত, সৌদি আরব, এরা মিলা, জর্ডান, আরও কিছু কিছু দেশ মিলে যদি কোনো একটা দেশকে মানে নেয় জোটে, যেমন ধরেন ফ্রান্স। ফ্রান্স কিন্তু খুবই উদ্গ্রীব হয়ে থাকে বড় কোনো প্রকল্পের জন্য। ফ্রান্সের টেকনোলজি আছে। আমি ধরলাম আমি সরাসরি এই মুহূর্তে যদি আমি যুদ্ধ বিমান বানানোর জন্য চায়না বা রাশিয়ার সহযোগিতা নেই, আমেরিকা চাপ দেবে, এবং সেটা আমার অর্থনীতির জন্য ভালো নয়, মানে মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য ভালো না এই সব রাষ্ট্র। ঠিক আছে, সমস্যা নেই। ফ্রান্সে তো মধ্যমপন্থার একটা দেশ, তো ওদের সাথে কোলাবোরেশন করে ওদের যে নেক্সট জেনারেশন ফিচার কম্বাট এয়ারক্রাফট আছে, এয়ার সিস্টেম, সেটার সাথে কোলাবোরেশন করুক। এখানে ফ্রান্স রেখে এই যে আশপাশে যে দেশ আছে সেগুলোকে বাতিল করে দিক, ফ্রান্স ডেফিনেটলি বাতিল করে দেবে, কারণ ফ্রান্সের ইতিহাস আছে, যেখানে লাভ বেশি সেখানে যায়। তো এরকম একটা পলিটিক্যাল ডিল যদি করতে পারতো ভালো হইতো। তো আজকে এই পর্যন্তই।